স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শাহবাগের সংহতি সমাবেশ, কাকরাইলের কার্যালয়ে ফের ভাঙচুর আগুন। জয়ী হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার, ডাকসু নির্বাচনী বিতর্কে জিএস প্রার্থীরা। সম্পদ লুণ্ঠনকারীদের হাতে ক্ষমতা নয় জামায়াত আমির, নির্বাচন ঘিরে বিভ্রান্তির অভিযোগ ফারুকের। ডেঙ্গুর বর্ষাকালীন জরিপ হয়েছে মাত্র একবার, আক্রান্ত ঠেকাতে সময়মতো জরিপের পক্ষে বিশেষজ্ঞরা। এবারে বিস্তারিত। নুরুল হক নূরের উপর হামলা করে জুলাই চেতনার উপর আঘাত করা হয়েছে। বিকেলে শাহবাগে গণ অধিকার পরিষদ আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী সংহতি সমাবেশে বক্তারা একথা বলেন। যারা হামলা করেছে তারা স্বৈরাচারের দোসর এবং তাদের শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া দেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা মৃত অধ্যায় বলে মন্তব্য করেছেন তারা। জাতীয় পার্টি নিষিদ্ধ করা সহ ৩ দফা দাবিতে শাহবাগে সংহতি সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সমাবেশে বিএনপি, জামায়াত সহ জুলাই আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। এই আওয়ামী লীগকে যে কারণে নিষিদ্ধ চাই, সেই একই কারণে আজকে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই। আমরা 14 দলকে নিষিদ্ধ চাই। জাতীয় পার্টিকে যদি হজম করা হয়, একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। তারা বলেন, নূরের উপর হামলা করে জুলাই চেতনার উপর আঘাত করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয়। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার, এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা। এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা। এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা 5 আগস্ট বিদায় করেছিলাম, সেই ফেসিবাদ আর তার দোসরদের ফিরে আসার আর একটি অপচেষ্টার নাম। দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান। আমাদের স্পষ্ট দাবি, নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। বিচার, সংস্কার এবং নির্বাচন একতালি হতে হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়। এক পর্যায়ে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করে পুলিশ। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। হামলাকারীদের ছত্রভঙ্গ করার পর জল কামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। জাতীয় পার্টির নেতারা জানান, নুরুল হক নূরের উপর হামলার ঘটনার জেরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। সরকার কার্যালয়ে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা। আমরা নির্বাচন করেছি, অন্যায় করি নাই, এবং আমরা মনে করি আগামী দিনও আমরা নির্বাচনে যাব, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হলে, এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি একটি ভালো অবস্থানে থাকবে। এই ভয়ে ভীত হয়ে আজকে জাতীয় পার্টির নিষেধাজ্ঞার দাবি উঠেছে। তারা বারবার মব সৃষ্টি করে জাতীয় পার্টি বসে হামলা করছে, পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। আমরা অবিলম্বে প্রশাসনের দাবি করছি, যারা হামলা করেছে তারা চিহ্নিত, তাদের অবিলম্বে গ্রেফতার করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এবং তাদের নিষিদ্ধ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্বলতার উন্নতি, নিরাপত্তা, শিক্ষার্থীদের উন্নত খাবার এবং আবাসনের ব্যবস্থা করা এবং গবেষণাকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন ডাকসু নির্বাচনে জিএস প্রার্থীরা। শুক্রবার ডাকসু নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে প্রার্থীরা বলেন, নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা।
আমাদের এই আবাসন সংকটকে কিছুটা। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে জিএস প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্কের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 6 জন জিএস প্রার্থী অংশ নেন। নির্বাচিত হলে তাদের পরিকল্পনা ও কার্যক্রমের রূপরেখা জানতে চাওয়া হয়। সংগঠন করে কিভাবে সেটা আমার আসলে মাথায় আসে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, হলে থাকা ও খাবারের মান উন্নয়ন, গবেষণা বান্ধব ও রাজনৈতিক প্রভাব মুক্ত ক্যাম্পাস সহ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি তুলে ধরেন প্রার্থীরা। আপনারা আমাকে এই জন্য নির্বাচন করবেন, কারণ 5ই আগস্টের পূর্বে আমার আছে সংগ্রামের ইতিহাস এবং 5ই আগস্টের পরবর্তীতে আমার আছে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার একটি দীর্ঘ সংগ্রাম। এই জন্য আপনারা আমাকে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস। লজিক্যাল কতগুলো সলিউশন হয়, যেটা বেস্ট অপশন হয় সেটাই আমি ইমপ্লিমেন্ট করব। তো শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষার্থীদের ইশতেহারই হলো আমার ইশতেহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফাংশনগুলো ঠিকভাবে করা উচিত ছিল সেই ফাংশনগুলো ঠিকভাবে করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করব। আমাদের পরিকল্পনা হচ্ছে আবাসন সংকট দূর করা, খাবারের যে অবস্থা, খাবারের কোনো মান নাই, যাচাইয়ের টেস্ট নাই, সুযোগ নাই, এগুলোকে একটা শৃঙ্খলা নিয়ে আসা। বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ ক্যাম্পাসে পরিণত করা, কারণ একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় করতে হলে আমার এখানকার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। আমরা একাডেমিক ক্যাম্পাস গঠন করতে চাই, যে ক্যাম্পাসের সবচেয়ে বেশি ফোকাস থাকবে আমাদের শিক্ষাঙ্গন নিয়ে। পরে উপস্থিত দর্শকদের প্রশ্নের জবাব দেন জিএস প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বাজেট বাস্তবায়নে তার সততা এবং নির্ভরতা দেখাতে পারে, তাহলে সিএসআর যে প্রোগ্রাম আছে বিভিন্ন কোম্পানিগুলো তাদের নিজের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য তারা এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের দল, আমাদের যে দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা যদি ক্ষমতায় যায় বরং আমরা আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিব। আর ক্যাম্পাসের শিক্ষার্থীরা যিনি যে ড্রেসে ফ্রেন্ডলি ফিল করেন তার কমফোর্ট জোন অনুযায়ী সে তার ড্রেস পরবে। আমার দায়িত্ব না তাকে মোরাল পুলিশিং করা। কেউ বুরকা পরলো তাকে থামাতে পারবেন না, কেউ টি শার্ট পরলো তাকে থামাতে পারবেন না। কেন আজকে আমাদের এতদিন পরে আমাদের একটি সিট, একটি আসন, একটি টেবিলের জন্য লড়াই করতে হবে? আমাদের লাইব্রেরির সুবিধার জন্য কেন আমাদের লড়াই করতে হবে, সেটি নিয়ে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে। 3 পর্বের বিতর্ক শেষে প্রার্থীরা একে অন্যের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এছাড়া ভোটারদের অংশগ্রহণেরও আহ্বান জানান তারা। এটা আপনাদেরকে অপশনাল হিসেবে রাখছি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, ধর্মীয় পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম, অনুসরণীয় ও অনুকরণীয়, এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অতীতে যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে অর্থবিত্তের পাহাড় গড়েছেন, জনগণকে তাদের হাতে ক্ষমতা তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীতে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 সংসদীয় আসনের কাফরুল থানা দক্ষিণ জামায়াত আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী মানবিক, দুর্নীতিমুক্ত, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে। ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামায়াতের পাশে থাকার আহ্বান জানান তিনি। গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। এর প্রায় 1.5 মাস পর দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি। আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও, শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয়, তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে, যেতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন, তারা সরকারের কোনো পদ অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করে ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এমন ঘোষণা দেন। জয়নুল আবদিন ফারুক বলেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। জামায়াতকে রাজনৈতিক কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়ে বিএনপি নেতা আরও বলেন, অতীতের ভুলভ্রান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। কখনো পিআর, আবার কখনো গণভোট না হলে নির্বাচনে যাবে না,
এমন দাবি থেকেও সরে আসার আহ্বান জানান জয়নুল আবদিন। জনগণ ভোট দিতে পারলে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের আবার দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। ঢাকায় সবজির বাজারে যেন আগুন জ্বলছে। দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। এখনও কেজি প্রতি ৮০ টাকায় স্থিতিশীল পেঁয়াজের দাম, নানা অজুহাতে চড়া মাছের দামও। ভাদ্রের সূর্যটা মাথার ওপর যেভাবে গনগনে তাপ ছড়াচ্ছে, তার থেকেও যেন বেশি উত্তাপ রাজধানীর সবজির বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজারে ঢুকতেই দেখা যায় পটল, ঢেঁড়স, পেঁপে, ঝিঙা, মুখী কচু, ধুন্দল সহ বিভিন্ন সবজি। তবে ৮০ টাকার নিচে মিলছে না কিছুই। শীতকালীন হলেও টমেটো, গাজর এখন প্রায় সারা বছরই পাওয়া যায়, কিন্তু দাম বেশ চড়া। একে তো প্রচন্ড পরিমাণ গরম, তার উপরে বাজারে সবজির দাম তার চেয়ে বেশি গরম। আমি জানতে চাই কিন্তু আসলে কারণটা জানি না, কিন্তু কিনতে হয়, খেতে হবে, বাঁচতে হবে, এই জন্য আমাকে কিনতেই হবে। সবজির দাম আছে মোটামুটি ভালোই, 50-60 টাকা কেজি। আর এখন এই সময় তো প্রতি বছরই দাম একটু বাড়তি থাকে। আলুর দামই এখন স্বস্তি দিচ্ছে ক্রেতাকে, তবে পেঁয়াজের ঝাঁজ কমেনি একটুও। স্বস্তি আসলে সব সবজিতে স্বস্তি নয়, কিছু কিছু সবজির দাম বেশি আর কিছু কিছু আছে রিজনেবলের ভিতরে। পেঁয়াজ হচ্ছে যে 80 টাকা, এটা আপনার গত 1 মাস ধরে এইভাবে চলতেছে। এখন মাল যদি বেশি আসে হয়তো দামটা কমবে। মাছের রাজা ইলিশের দাম কমবে বলে যারা আশায় ছিলেন, তাদের সেই আশায় গুড়ে বালি। 1 কেজি ওজনের রূপালী ইলিশের স্বাদ পেতে পকেট থেকে যাবে 2600 টাকা। আমার জন্য ইলিশ মাছ না, ইলিশ মাছ বিশেষ ব্যক্তিদের জন্য। বিভিন্ন ধরনের যে মাছ যেটা ছিল এইটা 20-40 সব মাছের দাম বাড়তি, আর আপনি নদীর মাছ তো সাধারণ মাছ কিনা কম, এটার দাম অনেক বেশি। অন্যান্য মাছের বাজার নিয়েও ক্রেতার অভিযোগ কম নয়। চরে যখন আমরা কিনতেছি তখন আমাদের বেচতে হবে একটু বেশিতে, আর সামুদ্রিক মাছ যেগুলো আছে এইগুলোর দাম ঠিকই আছে। আমি আসলে সবসময় রুই, কাতলা এবং মিরকাই কিনি, সেহেতু আজকে রুই মাছটার দাম একটু বেশি। এছাড়াও কারওয়ান বাজারে গরু 750 ও খাসি 1200 টাকায় বিক্রি হতে দেখা যায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। চলতি বছর ডেঙ্গুর বর্ষাকালীন জরিপ মাত্র একবার হয়েছে, তাই এলাকা ভিত্তিক মশার সঠিক তথ্য জানা যায়নি। ফলে ঢাকা দক্ষিণ সিটি সহ অনেক জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ধারণার বাইরে। চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে ডেঙ্গুতে সারা দেশে মারা গেছে ১২২ জন। এর মধ্যে ৬১ জনই ঢাকা দক্ষিণ সিটির। আক্রান্তের হারও এই এলাকায় বেশি। এডিস মশার বংশবৃদ্ধি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতি বছর একাধিক জরিপ হয়। এতে দেখা যায় জলাবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি ও মশক নিধনে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব হয় না। জনস্বাস্থ্যবিদরা বলছেন, বাস্তবতা নিরিখে স্বাস্থ্য অধিদপ্তর অনেক ক্ষেত্রে সময়মতো অপারেশনাল প্ল্যান বা ওপি নেয় না। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। এই জরিপটা দ্বারা আমরা একটা পূর্বাভাস পাই এবং এইটা আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু এটার উপর ভিত্তি করে একটু তারা তৎপর হয়। তো এইবারে যে এই ওপির টাকাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, এটা আসলে হলো যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত। আমরা যখন এর খারাপ ফলাফলটা দেখব, সেটাও আবার ধীরে ধীরে হবে। আমরা বুঝতে পারবো না, কিন্তু যখন বুঝবো তখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। কর্তৃপক্ষের কর্মতৎপরতা যাই থাকুক, ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা শতভাগ নিশ্চিত করা হয় বলে জানান এই কর্মকর্তা। আমাদের যেটা সার্ভের চেয়ে বেশি ইম্পর্টেন্ট সচেতনতা, কারণ আপনারা জানেন যে সার্ভে করি বা ঘনত্ব দেখি আর না দেখি, আপনি যদি অ্যাসেস করেন পুরা ঢাকা শহর কিংবা সারা বাংলাদেশে মশার যথেষ্ট প্রকোপ থাকে শরৎকালে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পুরা ঢাকা শহরেই ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। এবছর বর্ষা দীর্ঘ হওয়ায় ডেঙ্গু পরিস্থিতির মূল্যায়নে বর্ষা পরবর্তী জরিপ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে আলোচিত প্রার্থী শাহরিয়ার মোর্শেদ খান।
51 বছর বয়সে কেন্দ্রীয় সংসদে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সহ সম্পাদক পদে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। রাকসুর ইতিহাসে এটি সবচেয়ে প্রবীণ প্রার্থীর মনোনয়ন দাখিলের ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। 51 বছর বয়সী মোর্শেদের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার রাজাপুর গ্রামে। অন্য সাধারণ ছাত্রদের মতো প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হন 1999-2000 সালে। চতুর্থ বর্ষে পড়ার সময় পারিবারিক কারণে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হন। এরপর চট্টগ্রামের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে 2006 থেকে 2013 সাল পর্যন্ত চাকরি করেন। 2014 সালে আবার লেখাপড়া শুরু করার মন স্থির করেন মোর্শেদ। সেই সময়ে তিনি ভোকেশনাল কারিগরির 9ম শ্রেণীতে ভর্তি হন। এরপর এসএসসি ও পরে একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ব্যক্তিগত জীবনে মোর্শেদ 4 কন্যা সন্তানের জনক। তার মেয়ের জামাতা বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ছেন। মোর্শেদ নিজে হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী, আর জামাতা থাকেন জিয়া হলে। রাকসু নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মোর্শেদ জানান, সকলের কাছ থেকে ভালোবাসা ও অনুপ্রেরণা পেয়ে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে চান তিনি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি সবসময় আশা রাখবো, প্রত্যাশা করি এবং প্রচেষ্টা থাকবে যে আমি যদি জয়যুক্ত হই, গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সমাজের পাশে আমি থাকব এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি সবসময় কথা বলবো। জোরালো দাবি থাকবে, জোরালো স্লোগান থাকবে। শিক্ষার্থীরা জানান, মোর্শেদ এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। তিনি হলের সামনে আমাদের ছোট ভাই ব্রাদারকে অনুপ্রেরণা দিতেছেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি তার এই বিষয়টাকে। তিনি আমাদের ক্যাম্পাসের জন্য অনেক বড় কিছু একটা করবে আশা করি। যোগাযোগ এবং প্রচার সম্পাদক হিসেবে উনি প্রমোত্তরণ করছে। আশা করি আমরা ভাইকে সাপোর্ট দেব, যাতে উনি ওনার কার্যক্রমগুলো আরো এগিয়ে নিয়ে যেতে পারে। নির্বাচন কমিশনার জানান, মোর্শেদের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে বৈচিত্র্য এসেছে। একটা বৈচিত্র্যতা বৃদ্ধি করছে। আমি এটা মনে করছি সবারই, সকল স্টুডেন্ট যাদের অধিকার আছে তারা নির্বাচনে পার্টিসিপেট করবে। একটা গণতান্ত্রিক চর্চা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু হোক। রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে 23টি, সিনেটে 5টি এবং হল সংসদে 15টি পদে ভোট অনুষ্ঠিত হবে আগামী 25 সেপ্টেম্বর। দীপ্ত বার্তা কক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের 8ম দিনের মতো প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। শুক্রবার ক্যাম্পাস বন্ধ থাকায় সকাল থেকে প্রচারণা কম দেখা যায়, তবে দুপুরের পর অন্যান্য দিনের মতো প্রচার শুরু হয়। ইসলামী ছাত্র শিবির শহীদ মিনারে তাদের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা ও নিজেদের মধ্যে নির্বাচনী আলোচনা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় সাইবার বুলিং সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেন সংসপ্ত পর্ষদ প্যানেল। ক্যাম্পাসে ভোটারদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করে ভোট চান প্রার্থীরা। ফরিদপুর 4 আসন থেকে ভাঙার 2টি ইউনিয়ন পৃথক করে সংসদীয় আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধের পর তা প্রত্যাহার করেছে স্থানীয়রা। সকাল 8টার পর ফরিদপুর বরিশাল ও ভাঙা গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে ভাঙা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙা দিয়ে 21টি জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়। আন্তর্জাতিক। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এ নিয়ে 2 বছরের মধ্যে দেশটিতে 3 জন প্রধানমন্ত্রী হলেন। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হওয়ার পর 58 বছর বয়সী এই রাজনীতিক তার স্থলাভিষিক্ত হলেন। সীমান্ত সংঘাত মোকাবেলায় কম্বোডিয়ার সঙ্গে নীতি লঙ্ঘনের দায়ে সিনাওয়াত্রাকে পদ থেকে অপসারণ করা হয়। অনুতিন আগে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফিলিস্তিনের 3টি মানবাধিকার সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে সহযোগিতা করায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইসিসির সঙ্গে জড়িত থাকার জন্য ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা আল হক, প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার জানান, এই 3টি সংস্থা ট্রাম্পের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের আওতায় কালো তালিকাভুক্ত হবে। খেলার খবর। নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচে জিততে চান হৃদয় ফাহিমরা। এই সফরে প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার লক্ষ্য এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের আগে ভালো প্রস্তুতি নেয়া। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। 23 সদস্যের বাংলাদেশ দলে এবার নেই হামজা চৌধুরী, শামিত সোমের মতো তারকা ফুটবলার। তবে এই চ্যালেঞ্জকে সুযোগ হিসেবেই দেখছেন কোচ। নেপালের বিপক্ষে সবশেষ দেখায় 3-1 গোলে হেরেছিল বাংলাদেশ। শনিবার সন্ধ্যা 5:45 প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসাল বাছাই খেলতে আগামী রোববার মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ পুরুষ দল। ফুটসালে বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে মানিয়ে নিতে বাড়তি সময় দরকার। এ কারণে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 8 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রস্তুতি ক্যাম্প। স্থানীয় কয়েকটি ক্লাব ও দলের বিপক্ষে 3 থেকে 4টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মাঠ ও ম্যাচের ব্যবস্থা করে দিচ্ছে মালয়েশিয়া ফুটবল ফেডারেশন। ফুটসালে স্কোয়াড হয় 14 জনের। তবে প্রাথমিকভাবে মালয়েশিয়ায় যাচ্ছেন 17 জন। পরে 3 জন বাদ পড়লেও দলের সঙ্গেই থাকবেন তারা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ। কাকরাইলের কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন। জয়ী হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার। ডাকসু নির্বাচনী বিতর্কে জিএস প্রার্থীরা। সম্পদ লুণ্ঠনকারীদের হাতে ক্ষমতা নয়, জামায়াত আমির। নির্বাচন ঘিরে বিভ্রান্তির অভিযোগ ফারুকের। এবং ডেঙ্গুর বর্ষাকালীন জরিপ হয়েছে মাত্র একবার। আক্রান্ত ঠেকাতে সময়মতো জরিপের পক্ষে বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।